আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া, বিদায় জানাতে রাস্তায় বিএনপি নেতাকর্মীর ঢল। জুলাই হত্যাকাণ্ড গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল, জানালো প্রেস উইং। সকল শিক্ষার্থী কবে নাগাদ পাঠ্য বই পাবে তা নিশ্চিত নয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা। মুক্তির পর ভারত থেকে দেশে ফিরলেন ৯০ জেলে ও নাবিক, ফেরত এসেছে মাছ ধরার ২টি জাহাজও। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান কাতারের আমির। এটি কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতির পর লন্ডন পৌঁছাবে। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান। মঙ্গলবার দুপুরের পর থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর নেতাকর্মীর ভিড় আরও বাড়ে। সুস্থ হয়ে খালেদা জিয়ার দেশে ফেরার প্রত্যাশা সবার। যে আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে মানুষের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এর মধ্যে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বিপুল নেতাকর্মীর ভিড় কাটিয়ে রাত ৮:৩০টার দিকে বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। রাস্তায় নেতাকর্মীদের তুমুল চাপে খুব ধীর গতিতে এগোতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর। হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাতে লাগে অনেক সময়। কারাবন্দী হওয়ার আগে সবশেষ ২০১৭ সালের ১৫ জুলাই চিকিৎসা নিতে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নূর আলম। তার কাছ থেকে জানবো খালেদা জিয়ার যাত্রার সবশেষ অবস্থা। নূর আলম, খালেদা জিয়া তো আমরা যতটুকু জানি বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকা ছাড়বে এবং খালেদা জিয়ার সঙ্গে আর কে কে আছেন? জ্যোতি, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু যে খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে সেই বহরের গাড়িটি কিন্তু বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেটটিতে প্রবেশ করেছে। আমরা দেখেছি ডাক্তার চার্জে চিকিৎসক যে প্যানেল রয়েছে তার অন্যতম চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য ডাক্তার AZM জাহিদ হাসানের নেতৃত্বে একটি গাড়িবহর বিএনপির যে গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ৮ নম্বর গেটটি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। আপনি জানেন যে বিমানবন্দরে প্রবেশ করার পরপরই কিন্তু একটু আমরা যেটা দেখি যে আসলে ইমিগ্রেশনের একটা পর্যায়ে থাকে, অর্থাৎ ইমিগ্রেশন শেষ করি যে আপনি জানেন যে গতকালকে কিন্তু যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করছে যে কাতার থেকে যে আমিরের যে বিশেষ অ্যাম্বুলেন্সে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু গতকালকে সন্ধ্যা ৭:৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে। এবং আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি প্রবেশ করেছে, সেটা হচ্ছে 10:50 দিকে এটি প্রবেশ করেছেন এবং তারপর পরে থেকে যে ইমিগ্রেশনের যে বিষয়টি আছে সেগুলো সম্পূর্ণ হওয়ার পর জানা যাবে আসলে কখন তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। হয়তো বেশি সময় লাগবে না, হয়তো কিছুক্ষণ পরেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে আপনি জানেন যে তাকে যে এর মধ্যে কিন্তু কাতারে অল্প সময়ের জন্য ট্রানজিট রাখা হয়েছে, তারপরে কিন্তু আবার সেখানে লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর সেখানে কিন্তু তার যে বড় ছেলে অর্থাৎ দীর্ঘ অর্ধযুগ পর কিন্তু মা এবং ছেলের সেই দেখা হবে। আসলে সেখানে যে একটা আবেগঘন যে একটা পরিবেশ
সেই পরিবেশ সৃষ্টি হবে যে যেমনটা বলছিলেন নেতাকর্মীরা। আমরা দেখছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসা রয়েছে, অর্থাৎ তিনি যে ক্যান্টনমেন্টে বাসা ছিলেন সেখান থেকে আসার পরই কিন্তু তিনি যে ফিরোজায় ছিলেন, এই ফিরোজা থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেটে কিন্তু এখনও আপনি দেখছেন যে নেতাকর্মীরা বিভিন্ন যে তাদের যে অঙ্গ সংগঠনের যে দলগুলো রয়েছে, যুব দল, ছাত্র দল, কৃষক দল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে এক নজর তাদের যে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমরা যেটা আমরা বারবার আপনারা দীপ্ত টিভির যে দর্শক আমরা বলছিলাম, আমরা সরাসরি দেখিয়েছি যে গাড়ি বহরটা কিছুক্ষণ আগেই কিন্তু প্রবেশ করেছে এবং এতে করে যে দুই পাশে দাঁড়ানো যে জনতা এবং সাধারণ মানুষকে আমরা দেখেছি যারা ছোট শিশু এবং তারাও কিন্তু রয়েছে, তারা কিন্তু একটা কথা বলছে, তারা শেষবারের মতো তাদের যে একটা নেতাকর্মীদের একটা আশা যে তিনি উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন ক্লিনিকে সেখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে যে চিকিৎসা নেওয়ার পর তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন এবং বিএনপির হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে। আমি ঠিক এখন যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে গেটটি রয়েছে, অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে, আপনি যেটা দেখা যাচ্ছে এই পথ দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে যাত্রীরা এবং এতে করে একদিকে হচ্ছে আমি যেটা হচ্ছে এই পুরো এলাকা কিন্তু একটা যানজট তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এই রাস্তা দিয়ে এসেছে তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা, যে বিভিন্ন ধরনের তাদের যে প্লে কার্ড, ব্যানার্সে তাদের যে দলীয় স্লোগান রয়েছে তারা কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানান। এতে করে কিন্তু রাস্তা যে সড়ক রয়েছেন সেটি কিন্তু সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার ফলে আমরা যেটা দেখেছি তার কিন্তু 9টায় ইমিগ্রেশনের কথা ছিল, কিন্তু যেই যানজট তৈরি করার কারণে কিন্তু এই ঠিকমতো সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেননি, তার একটু কিন্তু ডিলে হয়েছে যেটা বলাই চলে। যদি এই ছিল আমার কাছ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যেই লন্ডন উদ্দেশ্যে ঢাকা ত্যাগ উন্নত চিকিৎসার জন্য তার সর্বশেষ খবর। জ্যোতি। নূর আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সহকর্মী নূর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে গুমের সঙ্গে জড়িত ২২ জন, বাকি ৭৫ জন জুলাই হত্যাকাণ্ডের। মঙ্গলবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানান, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা। পাসপোর্ট অধিদপ্তরের কাজের অগ্রগতি জানাতে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে জানানো হয়, পাসপোর্ট পেতে হয়রানি কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরাও SMS পাবে, আর পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে এজেন্ট নিয়োগ দেয়া হবে। কাল থেকে এই ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। ডেভেলপমেন্টটা ই পাসপোর্টের জন্য, এছাড়া মেশিন রিডেবল পাসপোর্ট ১,৮২,৭৪৫টা পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত জানে বলেও জানান তিনি। গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। এটা ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার চাইলে ৬ মাস বেশি সময় লাগবে। যদি কোন রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো ৬ মাস লাগবে আর কি। তিনি জানান, জামায়াতের আমিরের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার
প্রথম বৈঠক হয়েছে। এ সময় সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, এ মাসের মধ্যে পাঠ্য বই বিতরণ সম্ভব। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ সকল পাঠ্য বই পাবে তা বলতে পারেননি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না, দেশের সক্ষমতা কত সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, চালের দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ OMS চালু করা হবে। সরবরাহ সমস্যায় চালের দাম বাড়ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, খাদ্য মন্ত্রণালয়কে নন বাসমতি সেদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে। চালের দামটা যেটা যে একটা স্পেসিফিক আইটেম বিষয়ে আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যে এখানে খুব বেশি বেড়েছে তা না। এটা কারণটা হলো চালটা তো আসছে ইম্পোর্ট, আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টার এখনও আপনারা জানেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজ্যাকশন হচ্ছে, ওখানে আস্তে আস্তে বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। কাজে দেশের সক্ষমতা কত সেটা এই বছরই প্রথম দেখা যাচ্ছে এবং তাতে করে তো দেরি হবে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে যথাযথ বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন প্রত্যাশা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। সংস্কার কাজ শেষে পুরনো ট্রাইব্যুনাল ভবন উদ্বোধনের পর তিনি এমন আশা ব্যক্ত করেন। আর অ্যাটর্নি জেনারেল জানান, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে। 2010 সালে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর আগে ভবনটি সংস্কার করা হয়। এরপর থেকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ভবনটি। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার করতে পুনরায় ভবনটির সংস্কার করা হয়। সংস্কার শেষে মঙ্গলবার ভবনটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অতিথিদের নিয়ে এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের বিচার করতে সবকিছু করা হবে, ফলে বিচার নিয়ে অতীতের মতো বিতর্কের সুযোগ থাকবে না। প্রধান কৌশলী জানান, মূল ভবনে বিচার হওয়া স্বস্তির বিষয়। ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে যেটা এই বিল্ডিংয়ে আছে। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে। এখানে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে। জাতির প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনাল কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। এখন থেকে মামলার সকল কার্যক্রম মূল ভবনে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 90 জন জেলে ও নাবিক। মঙ্গলবার সকালে নৌপথে চট্টগ্রাম পৌঁছান তারা। ফেরত এসেছে মাছ ধরার 2টি জাহাজও। মঙ্গলবার সকাল 9টার দিকে পতেঙ্গা কর্ণফুলী চ্যানেল হয়ে কোস্টগার্ডের ঘাটে পৌঁছায় ফিশিং ভেসেল FV লায়লা 2 এবং FV মেঘনা 5। এগুলো বহন করছিল ভারতে আটকে পড়া জেলে ও নাবিকদের। গত বছরের 9 ডিসেম্বর বঙ্গোপসাগরের খুলনা হিরন পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশের সমুদ্র সীমা অতিক্রম করে ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগে জেলে ও নাবিকসহ FV লায়লা 2 ও FV মেঘনা 5 নামে ট্রলার দুটি আটক করে নিয়ে যায় দেশটির কোস্টগার্ড। একই বছরের 12 সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিং ভেসেল FV কৌশিক সাগরে ডুবে গেলে 12 জেলেকে উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তবে জেলেরা বলছেন তারা জলসীমা অতিক্রম করেননি। তো যদি আমরা ভুলবশত ঢুকেও যাই ওদের সীমানার ভিতর, তো আমরা যখন দেখছি ওদেরকে, ওনারা চলে আসলে আমরা আর এই
বিপদের ভিতরে পড়তাম না, এখন ভালো লাগছে। আর যাওয়ারটা আমাদের কষ্ট ছিলাম, মানে ঠিক মতন করছে, মানে বাজার টাজার সপ্তাহ পেয়েছি, কখনো পাই নাই, অসুবিধা হয় নাই। প্রিয়জনদের কাছে পেয়ে খুশিতে আত্মহারা জেলে ও নাবিকদের স্বজনরা। ওদের সাথে একটা কথা পাই নাই, ফোন করতে পারেনি, ওরা কি খায় না খায় কোনো খোঁজখবর নিতে পারে নাই। তখন যোগাযোগ আসেন না, তখন যাই কই হায় আমার ছেলে কি আর কাঁদতে যায় না, আমার ছেলের অত এরা মারিয়ে লেছে। রোববার খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 90 জনকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। পাশাপাশি বাংলাদেশে আটক থাকা 95 ভারতীয় জেলে ও 6টি ফিশিং বোট ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আনুষ্ঠানিকতা শেষে জেলে ও নাবিকরা পরিবারের কাছে ফিরে যান। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে শীতের দাপট অনেকটা কমে আসলেও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চলবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 1 সপ্তাহ দেশ জুড়ে এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ। রাজধানীর পুরানা পল্টনে 4 তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ভবনটি। আগুন নির্বাপনের তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মঙ্গলবার সকাল 9:17 মানিকগঞ্জ হাউস নামের 4 তলা ভবনের 2য় তলায় একটি ল চেম্বারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজের সহায়তার জন্য 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ফরিদপুর, গাজীপুর ও নওগাঁয় সড়কে ঝরেছে 10টি প্রাণ। এর মধ্যে ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 5 জন মারা গেছে। এছাড়া গাজীপুরে 3 এবং নওগাঁয় নিহত হয়েছে 2 জন। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সবাই মিলে বেড়াতে গিয়েছিলেন ফরিদপুর সদরের গেরদা এলাকায়। কিন্তু কে জানত এ যাত্রাই হবে অনেকের শেষ যাত্রা। ফরিদপুর থেকে ফেরার পথে মঙ্গলবার দুপুর 12টার দিকে গেরদা এলাকার মুন্সিবাজার রেল ক্রসিং পার করার সময় ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাশের খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনায় 5 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। দুর্ঘটনায় মারা গেছেন মামুন চৌধুরী লিটন, তার স্ত্রী ফাহমিদা শারমিন মুন, লিটনের শ্যালক সাইদ ভুইয়ার স্ত্রী আতিকা রহমান ভুইয়া তোফা, আরেক শ্যালক হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু, লিটনের স্ত্রীর বোন উম্মে মাহমুদা রিঙ্কু। তারা সবাই নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পর নিহতদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ফরিদপুর থেকে এই যে ঘুরতে আসছিল, তো ঘোরা শেষে যাওয়ার পথে আবার যখন নারায়ণগঞ্জ চলে যাবে, যাওয়ার পথে দুর্ঘটনা ঘটছে। ওরা সবাই একই পরিবারে 2টা গাড়ি নিয়ে আসছিল। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ইট ভর্তি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরের 13 মাইল এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে পোস্টারের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে পোস্টারে জুলাই অভ্যুত্থান লাইভ এবং AR/VR ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ ধরনের কাজ আরও বেশি এবং ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানে করা আলোচিত 20টি পোস্টার নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী 19 জানুয়ারি পর্যন্ত। 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপেছে চীন, নেপাল, ভারত ও বাংলাদেশ। ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিমালয়ের নিকটবর্তী ডিংরি কাউন্টি।
তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:05 হঠাৎ কেঁপে ওঠে নেপাল সীমান্তবর্তী চীনের স্বায়ত্তশাসিত জিজাং অঞ্চল অর্থাৎ তিব্বত। মুহূর্তের মধ্যেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1 আর এটি ঘটে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। তবে সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে এর মাত্রা ছিল 6.8। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য 1,500-এর মতো অগ্নি নির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তারা ড্রোনের মাধ্যমে কাজ করছে। তিব্বতের সবচেয়ে উঁচু ডিংরি কাউন্টিতে প্রায় 62,000 মানুষের বসবাস। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু, বাংলাদেশ, ভারত ও ভুটানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি আঘাত হানার পর নেপালে একাধিকবার আফটারশক অর্থাৎ ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে। এগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল 4.4। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। ঢাকা ডার্বিতে জয় পেল আবাহনী। মোহামেডানকে 1-0 গোলে হারিয়েছে তারা। তাতে ফেডারেশন কাপের বি গ্রুপে টানা 2 পরাজয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে সাদা কালোদের। বিপরীতে টানা 2 জয়ে ফেডারেশন কাপে দৌড়ে টিকে রইল আবাহনী। 2 ম্যাচ খেলে 1 জয় বিপরীতে একটি হার মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অন্যদিকে 1 ম্যাচে 1 জয় নিয়ে ফেডারেশন কাপের বি গ্রুপে মোহামেডানের মুখোমুখি হয় আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে অনেকটা সমানতালে লড়তে থাকে দুই দল। গোল আদায়ের চেয়ে তারা বেশি ব্যস্ত ছিল মাঠ দখলে। ম্যাচের এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফুটবলাররা। এটাই ছিল প্রথমার্ধের উল্লেখযোগ্য ঘটনা। সাদাকালো শিবিরে 4 বিদেশি ফুটবলারের বিপরীতে আবাহনীতে দেশীয় ফুটবলারদের আধিপত্য। বিশেষ করে জাতীয় দলে গোলরক্ষক বিতুল মারমার অসাধারণ পারফরমেন্সে গোল বঞ্চিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটি। কাজের কাজটি করেন আবাহনী উইঙ্গার ইব্রাহিম। ম্যাচে 74 মিনিটে মোহামেডান রক্ষণে চির ধরান তিনি। এগিয়ে যায় আকাশী নীল জার্সিধারীরা। খেলায় ফিরতে মরিয়া মোহামেডান মুহুর্মুহুর আক্রমণ করলেও গোল আদায়ে ব্যর্থ হয়। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে আসে দুদলের বাক বিতণ্ডা। দ্বিতীয়ার্ধেও 3-4 বার কথা কাটাকাটিতে জড়ায় তারা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় মোহামেডান শিবিরে আশায় বুক বেঁধেছিল, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে এই ম্যাচ হেরে যাওয়ায় ফেডারেশন কাপের শেষ 4-এ খেলার স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেছে সাদা কালো জার্সিদের। কুমিল্লার দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া। বিদায় জানাতে রাস্তায় বিএনপি নেতাকর্মীর ঢল। জুলাই হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল, জানালো প্রেস উইং। সকল শিক্ষার্থী কবে নাগাদ পাঠ্য বই পাবে তা নিশ্চিত নয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা। মুক্তির পর ভারত থেকে দেশে ফিরলেন 90 জেলে ও নাবিক। ফেরত এসেছে মাছ ধরার 2টি জাহাজও। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।